যে বিভিন্ন রকম আশ্বাস দিচ্ছে, ফ্রি ইন্টারনেট অথবা বেহেশতের টিকিট, সেটাও আছে। আবার ইলেকশনে ইঞ্জিনিয়ারিং হবে কিনা, ভোট কেমন পড়বে, এ সমস্ত বিষয়গুলো আজকের আলোচনায় আসবে। তো আমি প্রথম যে কমেন্টটা পড়ছি সেটা ওই ফ্রি ইন্টারনেট বিষয়ক যে কন্টেন্টটা ছিল সেখান থেকে নেওয়া হয়েছে। সরওয়ার হোসেন লিখেছেন, মাসুদ ভাই, যদি এমন আশ্বাস পেতাম যে ইন্টারনেট ডাটা এবং রিচার্জে কোনো নির্দিষ্ট মেয়াদ থাকবে না, তাহলেই আমরা খুশি। আমাদের দেশের মানুষের চাহিদা অনুযায়ী এটাই যথেষ্ট। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ওনার বক্তব্য হলো, ভাই, ফ্রি ইন্টারনেট চাই না, যে ইন্টারনেটটা আমাদের দেওয়া হয় তার জন্য মেয়াদটা না থাকে, এটা হলেই তারা খুশি। আমানুল কবির লিখেছেন, ফ্রি ইন্টারনেট দরকার নাই, চাঁদাবাজি আর দুর্নীতি বন্ধ করলেই হবে। দেখুন আসলে মানুষের চাহিদা কত কম, কাজে মানুষকে অত লোভ দেখিয়ে কোনো দরকার নাই। মাসুদুর রহমান লিখেছেন, মাসুদ কামাল, আমি আপনার ভিডিওগুলি নিয়মিতই দেখি, কারণ আপনার বিশ্লেষণগুলো অনেক যুক্তিসঙ্গত মনে হয়, কিন্তু আজকের বিষয়টিতে আপনার ধারণায় একটু ঘাটতি আছে। বর্তমানে উন্নত বিশ্বসহ আফ্রিকার অনেক দেশ যেমন কেনিয়া, জাম্বিয়া, এমনকি উগান্ডাতেও এরকম ফ্রি ইন্টারনেটের ব্যবস্থা আছে। তারা পারলে আমরা পারবো না কেন? পরিকল্পনা বাস্তবসম্মত কিনা সেটা চিন্তা করুন। আর যদি দেখি পরিকল্পনার পরি উড়ে গেছে, পরে আছে শুধু কল্পনা, তাহলে 5 বছর পরে বিচার করার সিদ্ধান্ত তো আমার আপনার হাতে থাকছেই। আমি মনে করি পরিকল্পনাটি বাস্তবসম্মত ও সময় উপযোগী। মিস্টার মাসুদুর রহমান সাহেব, আপনাকে আমি আপনার অবগতির জন্য বলি, পরিকল্পনা ভালো, অবশ্যই সময় উপযোগী, কিন্তু বাস্তবসম্মত নয়। বাস্তবসম্মত নয় এই কারণে যে আপনি এ ধরনের কাজ করতে পারলে খুবই ভালো হবে, কিন্তু আপনার কি সেই সামর্থ্য আছে কিনা সেটা আমাদের ভেবে দেখতে হবে। যে কথাটা ওখানে বলেছেন উনি, মিস্টার মাহাদি আমিন, ওনার কথা থেকে এটুকু বোঝা যায় যদি সারা দেশে সকলের জন্য ফ্রি ইন্টারনেটের ব্যবস্থা করেছেন, সেটা উনি পারবেন না ভাই। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, যা দেখেছি এ পর্যন্ত গত কয়েক বছরে। আর আপনি যে 3টা দেশের উদাহরণ দিলেন, আমি আপনার অবগতির জন্য জানাই, আপনি আরেকবার চেক করে দেখতে পারেন, গুগলে চেক করলে পাবেন, কোনো সমস্যা নেই। এই 3টা দেশের কোনোটাতেই ফ্রি ইন্টারনেট নাই। উগান্ডা এবং কেনিয়ায় কিছু কিছু শপিং মলে ইন্টারনেট ফ্রি আছে, কিছু কিছু রেস্টুরেন্টে আছে। এরকম রেস্টুরেন্টে ফ্রি ইন্টারনেট তো আমাদের দেশেও আছে। এটা ওই রেস্টুরেন্টগুলো অথবা শপিং মলগুলো তাদের ব্যবসায়িক স্বার্থে এটা করে থাকে, যাতে নাকি লোক বেশি বেশি ওখানে যায়, কিন্তু মোটের উপর ফ্রি ইন্টারনেট নাই ওই দেশে। যাই হোক, আমি পরে মন্তব্যে যাচ্ছি। শিমুল যশোর লিখেছেন, বাংলাদেশের মানুষ দেশকে নয় দলকে ভালোবাসে, এটাই বাস্তব। আগামীতে যে সরকার গঠন করবে সে এই দেশ চালাতে পারবে না। ইউনূস সরকার দেশের অর্থনীতি এমন এক পর্যায়ে নিয়ে গেছে যে সেখান থেকে বেরিয়ে আসতে গেলে মিনিমাম 5 বছর লেগে যাবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যে দল ক্ষমতায় আসবে সেই দল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। 3 মাসের মধ্যে নির্বাচন হলে আজ এই পরিণতি দেখতে হতো না। কি হবে এই দেশটির উপায়? শিমুল সাহেব, আমি আপনার সঙ্গে একদমই একমত। এই নির্বাচনটা যদি টেনে টেনে 1.5 বছর পর্যন্ত নিয়ে না আসা হতো, তাহলে নতুন একটা রাজনৈতিক দল এসে দেশটাকে গড়তে পারত। এই 1.5 বছরে এই অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের অযোগ্যতা দিয়ে এই দেশটাকে এমন একটা জায়গায় নিয়ে গেছে, নতুন যে সরকার দায়িত্ব নেবে তারা এসে বিপদে পড়বে। মনসুর আবু লিখেছেন, বর্তমান সরকারের অধীনে নির্বাচন নিরপেক্ষ হবে না। বিএনপি ফাঁদে পড়ে গেছে। তাদের উচিত ছিল কেয়ারটেকার সরকারের দাবি করা। বর্তমান সরকারের প্রধান কাজ ছিল কেয়ারটেকার সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা। আবারও বর্তমান এবং পরবর্তী নিরপেক্ষ নির্বাচনের আশঙ্কা থেকে গেল। আশঙ্কা নয়, কেয়ারটেকার সরকার ব্যতীত নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। বিএনপি কেন বুঝলো না এটা ইসলামী দলের সরকার? ইমরুল লিখেছেন, 25 থেকে 30% ভোট পড়বে, এর চেয়ে বেশি হবে না, কারণ মানুষের মধ্যে ভোটের আকর্ষণই নাই। রেজাউল করিম লিখেছেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না, তাই লোকজনের আগ্রহ নেই। এটা কিন্তু একটা কারণ হতে পারে আসলে। মুজাম্মেল হক লিখেছেন, এই নির্বাচনে জামাত পাশ করবে এবং সরকার গঠন করবে, এবং এই ফলাফল বিএনপি মেনে নেবে না। পরবর্তীতে দেশে একটি গৃহযুদ্ধ হবে। এটাও কিন্তু আমি একদম উড়িয়ে দিচ্ছি না। জসিম ভুইয়া লিখেছেন, আমি ঢাকা থেকে চট্টগ্রাম গেছি ইদানিং, এবং ঢাকা থেকে পটুয়াখালী গেছি শুক্রবার শনিবার,
কিন্তু কোথাও কোনো উৎসাহ উদ্দীপনা দেখিনি, মানুষের তেমন আগ্রহ নাই এই নির্বাচনে। মিল্লা আব্দুল খাউম লিখেছেন, মানুষ ভোট দিতে আসতে চায় না, কারণ ভোট দিয়ে সাধারণ মানুষের কোনো উপকার হয় না, যে ক্ষমতায় আসে সেই লুটপাট করে খায়। রিয়াদ লিখেছেন, জনাব আসসালামু আলাইকুম, নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই আওয়ামী লীগের সাধারণ সমর্থক থেকে শুরু করে সবাইকে ভোট কেন্দ্রে যেতে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। যদি কেউ ভোট কেন্দ্রে না যায় সে আওয়ামী লীগের দোসর এবং তাকে বিভিন্ন মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। এরকম কথা আমিও শুনেছি, এবং যদি এটা সত্য হয়ে থাকে আমি মনে করি এটা খুবই একটা খারাপ কাজ হচ্ছে। মানুষের যেমন যাকে ইচ্ছে তাকে ভোট দেওয়ার অধিকার আছে, মানুষ যদি ভোট না দেয় এটাও কিন্তু তার অধিকারের মধ্যেই পড়ে। ইসমাইল হোসেন লিখেছেন, নির্বাচন দিয়ে জনগণ কি করবে? দেশে নেই গণতন্ত্র, নেই মানবতা, নেই বাক স্বাধীনতা, নেই আইনের শাসন। বিগত 17 মাস যাবৎ চলছে মব, সন্ত্রাস ও জঙ্গিদের শাসন। সাধারণ মানুষ আজ ভীত সন্ত্রস্ত। ভোট নিয়ে মানুষ ভাবছে না, মানুষ শান্তি নিয়ে ভাবছে। শাহানা বেগম লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার, আমি থাকি ঢাকায়, কিন্তু আমি যখন বাড়িতে ফোন দেই আমার ভাইয়া ভাবি বলে যে নির্বাচনের খবর কি। ওনারাও জানে না যে নির্বাচন আদৌ হবে কিনা। আর একটা রিকোয়েস্ট স্যার, আনিস আলমগীর স্যারের জামিনের বিষয় নিয়ে একটু কথা বলবেন। সোশ্যাল মিডিয়াতে দেখেছি আদালতে নিয়ে যাওয়ার সময় উনি বলে কান্নাকাটি করেছে। না ভাই, এটা ঠিক না, উনি কান্নাকাটি করেছে বলে আমি শুনিনি, বরঞ্চ আমি জানি যে উনি খুবই শক্ত আছেন। গাজী তারিক লিখেছেন, বর্তমান সরকার বিএনপির মাথায় হাত রেখে মনে প্রাণে চেষ্টা করছে জামাত এনসিপিকে যে কোনো মূল্যে ক্ষমতায় আনার। বিষয়টি বিএনপি কতটুকু বুঝে আমি জানি না। ধন্যবাদ আপনাকে। ইশরাত ফাহিমা কথা লিখেছেন, 12 ফেব্রুয়ারি নির্বাচনে একই দিনে সংসদ নির্বাচন এবং জুলাই সনদের উপর গণভোট অনুষ্ঠিত হবে। তখন কোটি কোটি মানুষ স্বতঃস্ফূর্তভাবে গণভোটে অংশ নিতে আসবে। তখন গোপনে ইঞ্জিনিয়ারিং করা অসম্ভব হয়ে পড়ে। বর্তমানে দেশের সব রাজনৈতিক দল প্রকাশ্যে প্রচারণা চালাচ্ছে এবং বিদেশি পর্যবেক্ষকরাও মাঠে রয়েছে। এ ধরনের কঠোর আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ নজরদারিতে কোনো গোপন ইঞ্জিনিয়ারিং সম্ভব নয়। ভাই, আপনার এই চিন্তা বাস্তবে পরিণত হোক এই প্রত্যাশা করি। রাকিবুল শুভ লিখেছেন, নির্বাচন না হওয়ার সম্ভাবনা 80 থেকে 90% এবং 7 থেকে 8 তারিখের মধ্যে বিএনপি নির্বাচন বয়কট করার সম্ভাবনা রয়েছে। ভাই শুভ সাহেব, আপনি এরকম সম্ভাবনা কোথায়, কিসের উপর ভিত্তি করে বললেন? একটু ডিটেল বললে আমরা উপকৃত হতাম। কিন্তু আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি না যে নির্বাচন স্থগিত হওয়ার সম্ভাবনা আছে এবং বিএনপি নির্বাচন বর্জন করবে, এটাও আমার কাছে মনে হয় না। এডি রাজ্জাক লিখেছেন, নির্বাচন নয়, ইউনূস ডাক্তারের আগ্রহ গণভোট, অথচ এই গণভোট শব্দটি সংবিধানেই নেই। রাজ্জাক সাহেব, আপনি ঠিকই বলেছেন, আসলেই গণভোট কিন্তু সংবিধানে নেই এবং এটা সম্পূর্ণভাবে বেআইনিভাবে আমি মনে করি চাপিয়ে দেওয়া হচ্ছে। হারুন রশিদ লিখেছেন, শিবির এবং এনসিপি যে ধরনের মব কালচার প্রচলন করেছে এই জন্য জনগণের মধ্যে ভয় কাজ করছে। বিশ্ববিদ্যালয় নির্বাচন ব্যবস্থাকে যে ধরনের কলুষিত করার চেষ্টা হয়েছে, ঠিক জাতীয় নির্বাচন এর চেয়ে বেশি হতে পারে। হ্যাঁ, ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। রমজান আলী লিখেছেন, মাসুদ ভাই, আমি বহুদিন লিখেছি এদেশে নির্বাচন ততদিন সুষ্ঠু হবে না যতদিন সাধারণ মানুষ জাতীয় রাজনীতির নামে দলীয়করণ থেকে দূরে না সরবে। প্রার্থী ভালো মন্দ যাচাই না করে মার্কায় ভোট দেয়, এটাই জাতির জন্য অভিশাপ। শফিকুল ইসলাম শুভ লিখেছেন, মাসুদ কামাল ভাই, এই নির্বাচনে সর্বোচ্চ ভোট পড়বে 35 থেকে 40%। আমি এই জন্যই বলছি, আমাদের কোম্পানিতে প্রায় 10,000 লোক আছে, তাদের সাথে আমি কথা বলেছি, মনে হয় 1,000 লোকও যাবে না ভোট দিতে। এতে একটা মোটামুটি জরিপ হয়ে যায় বলে আমি মনে করি। মোহাম্মদ জয়নাল লিখেছেন, শেখ হাসিনার আমলে ডামি নির্বাচন বা কারচুপি নির্বাচন হলেও নির্বাচনের একটা আমেজ থাকতো, কিন্তু এবারে নির্বাচনের কোনো আমেজ নেই। আমার মনে হয় এই নির্বাচন ম্যাটিকুলার ডিজাইনের নির্বাচন। মোহাম্মদ নীল চৌধুরী লিখেছেন, আমাদের এলাকায় ময়মনসিংহ অঞ্চলে নির্বাচনের কোনো আমেজ নেই। নির্বাচন হচ্ছে, যদি অনলাইনে না থাকতাম তাহলে বুঝতেই পারতাম না নির্বাচন শুধু অনলাইনেই। দেখুন, এগুলি কিন্তু আসলে নির্বাচন নিয়ে মানুষের সার্বিকভাবে মতামত, এবং এই মতামতগুলিকে আপনি কিন্তু উড়িয়ে দিতে পারবেন না। আসলে নির্বাচন কতটুকু মানুষের মধ্যে দাগ ফেলতে পেরেছে, মানুষের মধ্যে কতটুকু উৎসাহ জন্ম দিতে পেরেছে, এটা নিয়ে কিন্তু আমি আমার বিভিন্ন কন্টেন্টে এরই মধ্যে বহুবার সন্দেহ প্রকাশ করেছি। ইয়াসিন লিখেছেন, একটা ভোট দিব, একজন সংসদে যাবে,
যারা সংসদে যায় তারা কি আর ভালো মানুষ? তাই আমি ভোট কেন্দ্রেই যাব না। মানে ইয়াসিন সাহেবের আসলে নির্বাচন নিয়েই এক ধরনের বীতশ্রদ্ধ মনোভাব তার মধ্যে কাজ করছে। বখতিয়ার আহমেদ রানা লিখেছেন, এই নির্বাচন হলেও পাতানো নির্বাচন হবে, পার্লামেন্ট হবে ঝুলন্ত, যা আমাদের দেশের জন্য হবে বিপজ্জনক। 2.5 বছরের মধ্যে আবার নির্বাচন হবে। এটাও কিন্তু একটা ভয়ঙ্কর কথা। যদি 2.5 বছরের মধ্যে আবার নির্বাচন হয়, একটা নির্বাচন হতে প্রায় 1.5-2 হাজার কোটি টাকা খরচ হয়। তো এত খরচ কি আমাদের মতো দেশের জন্য করা কতটুকু আপনার সুবিধাজনক হবে, আরামদায়ক হবে? এটাও কিন্তু একটা চিন্তার বিষয় আছে। মোহাম্মদ জুলহাস লিখেছেন, আসলে এটাই শেষ মন্তব্য। এই মন্তব্যটা একটু নির্বাচনের বিষয় না, একটু নির্বাচনের বাইরের একটা বিষয় নিয়ে উনি মন্তব্য করেছেন এবং এটাকে গুরুত্ব বিবেচনা করে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। মোহাম্মদ জুলহাস লিখেছেন, মাসুদ ভাই সালাম নেবেন। আপনার প্রত্যেকটি আলোচনা এমন মনোযোগ সহকারে দেখি, আপনার তথ্যভিত্তিক আলোচনা আমি গর্ব করি এবং আপনার নিকট থেকে অনেক কিছু শেখার আছে, সেটা দেশ জনগণের আছে, দেশেরও আছে। আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি সম্মিলিত 5 ব্যাংক নিয়ে একটা ভিডিও বানান, যাতে 75 লক্ষ পরিবারের একটু একটু উপকার হয়। সবাই আপনার জন্য দোয়া করবে। যে গভর্নরের কারণে এই অবস্থা, তাই আপনার কাছে আমার বিনীত অনুরোধ, একটি ভিডিও বানান, আপনি সকলের দোয়া পাবেন। ভাই জুলহাস সাহেব, এটা নিয়ে অবশ্যই একটা ভিডিও করা উচিত আমি মনে করি, কিন্তু এটা তো নির্বাচনের সময়, যে কারণে আমি করতে চেয়েও করিনি। কিন্তু আপনি যখন এই কথাটা বললেন, তখন আমি এটা নিয়ে একটু কথা এখানে বলতে চাই। এটা আসলেই খুবই একটা ভয়ঙ্কর একটা ব্যাপার যে 5টা ব্যাংকে একত্র করা হয়ে সেখানে সম্মিলিত ইসলামী ব্যাংক করা তো হয়েছে, কিন্তু যারা এখানে আমানত রেখেছিলেন, টাকা রেখেছিলেন, বিভিন্ন মেয়াদে সঞ্চয় করেছিলেন, তাদের সঞ্চয়ের কিন্তু ভয়ঙ্কর অবস্থা। বলা হচ্ছে দেওয়া হবে, কিন্তু দেওয়া কি হচ্ছে না। আপনারা খবর নিয়ে দেখেন, হচ্ছে না। এমনকি তাদেরকে যে মুনাফা দেওয়া হয়েছে 2024 এবং 25 সালে, সেই মুনাফাও নাকি ফেরত নেওয়া হবে। আমি একটা বিষয় কিছুতেই বুঝি না, ব্যাংকিং সিস্টেমে মানুষ যখন কোনো ব্যাংকের টাকা রাখে, তখন কিন্তু ওই ব্যাংকের কে মালিক তাকে দেখে রাখে না। মানুষ টাকা রাখে, যে যত ব্যাংক আছে দেশে, প্রত্যেকটা ব্যাংকের অভিভাবক হচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক হলো সরকারের। তার মানে সরকারই একটা গ্যারান্টি দেয় যে এই ব্যাংকে, আমার দেশে যে সমস্ত ব্যাংকের আমরা অনুমোদন দিয়েছি, সেই ব্যাংকগুলোতে টাকা রাখলে আপনার টাকা মার যাবে না। এটা কিন্তু সরকার গ্যারান্টি দিচ্ছে। তো সরকার পরিবর্তন হয়ে গেছে, তাতে কি আছে? আপনার আগের সরকারের, নতুন যে সরকার আসছে, তাকে তো আগের সরকারের সমস্ত দায় দেনা, সুবিধা অসুবিধার দায়িত্ব নিতে হবে। মানুষ কেন ভোগান্তির শিকার হবে? একজন মানুষ তার জীবনের হয়তো পেনশন পাওয়ার পর তার জীবনের সর্বস্ব জমা রেখেছে, ওই টাকা থেকে যে ইন্টারেস্ট যে পায়, যে মুনাফা পায়, হয়তো সেটা দিয়ে তার সংসার চলে। কিন্তু 2024 এবং 25 সালে যে মুনাফা তারা পেয়েছে, এখন সেই মুনাফা যদি তাদের ফেরত দিতে হয়, তাহলে তাদের অপরাধটা কি? তারা যখন ব্যাংকে টাকা রাখে, তখন কি ধরনের কোনো শর্ত তাদেরকে জানানো হয়েছিল? হয়নি। বাংলাদেশ ব্যাংকের ম্যানেজারের ইচ্ছা হলো, উনি এসে বললেন এই ব্যাংকগুলি রুগ্ন বলার সঙ্গে সঙ্গে তো ব্যাংকগুলি মরে গেল। যে ব্যাংক বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলে রুগ্ন, সেই ব্যাংকে কেউ টাকা রাখবে? যদি কেউ টাকা না রাখে, তাহলে সেই ব্যাংক মুনাফা কিভাবে করবে? সেই ব্যাংক কীভাবে মানুষকে টাকা দেবে? তো এই যে বিষয়গুলো, আমি মনে করি এটা সরকার সাধারণ মানুষের সঙ্গে, 75 লক্ষ পরিবারের সঙ্গে তারা একটা বিশাল অন্যায় করেছে। বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর আছেন, ওনার বেশ কিছু কিছু ক্ষেত্রে কোনো সিদ্ধান্তের জন্য উনি হয়তো মানুষের কাছ থেকে প্রশংসা পেয়েছেন, কিন্তু এই 5টি ব্যাংকে একত্র করে উনি এবং তাদের গ্রাহকদেরকে বঞ্চিত করে, আমি বঞ্চিতও বলবো না, আপনি গ্রাহকদেরকে প্রতারণা করেছেন। কদিন ধরেই ক্যান্টনমেন্ট নিয়ে বাতাসে ফিসফাস। কি ঘটতে যাচ্ছে ক্যান্টনমেন্টগুলোতে? ঢাকা ক্যান্টনমেন্টে গত পরশুদিন রাত 8টা থেকে কেন রেড অ্যালার্ট জারি হলো? সেনা প্রধানের সাথে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের কি আসলেই কোনো সমঝোতা হয়েছে? রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগতম। শুরুতেই যেটা বলছিলাম, যে ক্যান্টনমেন্টের বিষয়ে নানা রকমের কথা শোনা যাচ্ছে। গত পরশুদিন হঠাৎ করে সকালে একটা ফেসবুক স্ট্যাটাস দেখলাম যে গুলির শব্দ শোনা যাচ্ছে। তিনি বাস করেন মিরপুর এলাকায়। তো জিজ্ঞেস করলাম গুলির শব্দ কিসের ভাই, টেনশনে পড়ে গেলাম। তখন অনেকেই ধারণা করছিলেন যে এটি বোধহয় ক্যান্টনমেন্ট রিলেটেড কিছু, কিন্তু পরবর্তীতে জানা গেল যে ঢাকা শহরের দুটো আন্ডারওয়ার্ল্ডের গ্যাং
তাদের মধ্যে গোলাগুলি হয়েছে। ক্যান্টনমেন্টে গোলাগুলির কোনো বিষয় না, কিন্তু কয়েকটা প্রচার মাধ্যমে এসেছে যে ক্যান্টনমেন্টে এক ধরনের অসন্তোষ, যেটা আমরা জানি যে অনেকদিন ধরে বিরাজ করছিল, এবং এখানে অদৃশ্যভাবে হলো দুটো পক্ষ রয়েছে। বড় অংশটা ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, আর ছোট্ট একটা অংশ যারা জামাতের পক্ষে। কিন্তু একটা ডিসিপ্লিন ফোর্স হওয়ার কারণে এই বিভক্তিগুলো হয়তো খুব দৃশ্যমান হয় না, কিন্তু ইদানিং একটা আশঙ্কা উঠেছে যে সেনাবাহিনীতে কি আসলেই কিছু ঘটতে যাচ্ছে কিনা। একটা পত্রিকা বলেছে যে সেনা অভ্যুত্থানেরও আশঙ্কা দেখা দিয়েছে, যদিও এরকম আসলেই ঘটতে যাচ্ছে কিনা আমি ঠিক জানি না, এরকম কোনো লক্ষণ অন্তত দৃশ্যমান নয়। কিন্তু এগুলোতে যথেষ্ট সতর্ক অবস্থানে রয়েছেন আমাদের সেনাপ্রধান। তিনি কিছুটা ভয়ও পেয়েছেন, যে কারণে গত পরশুদিন থেকে ঢাকা ক্যান্টনমেন্টে রেড অ্যালার্ট জারি করা হয়েছে, এবং অত্যন্ত বলা যায় এক ধরনের নজিরবিহীন নিরাপত্তা বলয়ের মধ্যে অবস্থান করছেন সেনাপ্রধান। তিনি কেন এত ভয় পাচ্ছেন আমি জানি না। তবে কিছু ঘটনা আরো ঘটেছে। আপনারা জানেন যে এই ২-৩ দিন আগে গাজীপুরে সেনা প্রধান, ৩ বাহিনীর প্রধান, তারা লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এবং একটা মিটিং করেছে কিভাবে নির্বাচনটা পরিচালনা করা যায়। সেখানে এই সম্প্রতি র্যাবের নাম পরিবর্তন, নির্বাচনের আগেই নাম পরিবর্তন এবং পোশাক পরিবর্তন, এটি নিয়ে একটি বাদানুবাদ হয়েছে। এবং আপনারা জানেন, এর আগেও আমি বলেছি যে সেনাবাহিনীর পোশাক তৈরি করা হচ্ছে যাতে সিভিলিয়ানরা ভুয়া সেনাবাহিনী সেজে লোকালয়ে নির্বাচনকে প্রভাবিত করতে পারে। তো র্যাবের এই নতুন ড্রেস, এটাও পাবলিকের জন্য অনেকখানি কনফিউজড হবে, মানে কনফিউশনের কাজ হবে বলেই অনেকে মনে করছেন। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে ৭টি যুদ্ধজাহাজ এনগেজ করা হচ্ছে বলে আমাদের নৌবাহিনী প্রধান জানিয়েছেন। তো এটা স্বভাবতই প্রশ্ন উঠেছে যে নির্বাচনে নৌবাহিনীর যুদ্ধজাহাজের ভূমিকা কি হবে। তারা কি আশঙ্কা করছেন যে মিয়ানমার থেকে লোকজন এসে নির্বাচনের দিন ভোট দিয়ে যাবে, বা ভারত বঙ্গোপসাগর দিয়ে এসে নির্বাচনের দিন কোনো একটা ঝামেলা করতে পারে? কারণ নির্বাচনে যুদ্ধজাহাজের ভূমিকা, এটা সবাই একটু ক্লারিফিকেশন চেয়েছিল। তো আমাদের সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী মাঝে মধ্যে খুব হাস্যকর কাজ করেন। এদিকে নতুন সিজিএস কে হবে? চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল শামীম, তিনি অবসর প্রাক ছুটিতে গেছেন। তো ন্যাচারালি ওয়াকার চেয়েছিলেন একজন হোক, ইউনূস এবং ডক্টর খলিল আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তারা চেয়েছিলেন আরেকজন হোক। তো এই দড়ি টানাটানিতে আলটিমেটলি সিদ্ধান্ত হয়েছে যে নির্বাচনের পরে নতুন নির্বাচিত সরকার এই সিজিএস মনোনয়ন দেবেন। এদিকে জেনারেল ওয়াকারের একটাই কথা হলো যে তিনি আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলকে একদম সহ্য করতে পারেন না। সো ডক্টর খলিল যা বলবেন ওইটার বিরোধিতা জেনারেল ওয়াকারকে করতেই হবে। এদিকে জেনারেল ওয়াকার এই নির্বাচনের আগে বিভিন্ন ক্যান্টনমেন্টে গিয়ে তিনি কথা বলছেন, নির্বাচন নিয়ে কথা বলছেন, এবং আবার সূত্র নিশ্চিত করেছে যে তিনি তার সর্বস্ব দিয়ে গণভোটে ভোটকে পাশ করানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন। এবং তিনি ব্যক্তিগত আলোচনায় এটাও বলেছেন যে কোনো অবস্থায় আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না। তিনি উদাহরণ দিয়ে বলেছেন যে আমি আমার ড্রয়িং রুমে এমন কাউকে ইনভাইট করব না যে আমাকে হত্যা করতে পারে। অর্থাৎ জেনারেল ওয়াকার ভয় পাচ্ছে যে কোনো কারণে যদি আওয়ামী লীগ সরকারে ফিরে আসে, তাহলে সংবিধান অনুযায়ী যারা এই যে অবৈধ ক্ষমতা দখল, জঙ্গি অভ্যুত্থানে সহায়তা করেছিল, তাদের সবার জন্য অবধারিত শাস্তি হলো মৃত্যুদণ্ড। সুতরাং জেনারেল ওয়াকার, যদিও তার নিয়োগদাতা শেখ হাসিনার সরকার, কিন্তু তিনি এখন সর্বস্ব দিয়ে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রত্যাবর্তন রুখে দিচ্ছেন। এবং আমাদের কাছে নিশ্চিত খবর এসেছে যে যশোর ক্যান্টনমেন্ট এবং রংপুর ক্যান্টনমেন্টের ২ জিওসি এবং তার সাঙ্গপাঙ্গরা জামাতের পক্ষে মাঠ পর্যায়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে, এবং প্রশাসন এবং সবাইকে মোটামুটি বলেছে যে যে করেই হোক তাদের এলাকার আসনগুলোতে জামাতের প্রার্থীকে জিতিয়ে আনতে হবে। আমার কাছে দুটো ফোন আলাপের সামান্য অংশ এসেছে। একটা জেনারেল ওয়াকার বলছেন যে তিনি নির্বাচন করে ছুটিতে যাবেন এবং তিনি কানাডায় যাবেন, এবং কানাডায় অটোয়া থেকে তিনি ভ্যাঙ্কুভার পর্যন্ত গাড়ি চালিয়ে যাবেন। আরেকটি ফোন আলাপে তিনি তার খুব কাছের ঘনিষ্ঠ বন্ধুদের বলছেন যে তিনি কখনোই এই
উচ্চ পদের জন্য লোভী ছিলেন না, কিন্তু আত্মীয়তার সূত্রে হোক যেভাবেই হোক তিনি সেনা প্রধান হয়েছেন এবং তিনি ডিপ স্টেটের সাথে কাজ করতে গিয়ে দেখেছেন যে ডিপ স্টেট খুবই ভয়াবহ একটা সংস্থা। তো এখন শুরুতে আরেকটা যেটা বলেছিলাম যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো অনেকেই বলছেন সেনাপ্রধান ওয়াকার খানের সাথে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের এক ধরনের সমঝোতা হয়েছে এবং জেনারেল ওয়াকার তারেক রহমানকে আশ্বস্ত করেছেন যে পরবর্তীতে তারেক রহমানই প্রধানমন্ত্রী হবেন এবং তার দলই ক্ষমতায় আসবেন এবং তাকে সেনাবাহিনী সবখানেই সমর্থন করবে। এবং যে কারণে আপনারা দেখেছেন যে তারেক রহমানের কিন্তু এক্সট্রা অর্ডিনারিলি আর্মি প্রোটেকশন দেওয়া হচ্ছে, সিকিউরিটি প্রোটোকল দেওয়া হচ্ছে, যেটা খুব স্বাভাবিক বলে মনে হয় না। কিন্তু ওয়াকার ওয়াকার এই শর্তে তারেক রহমানকে সমর্থন করছে যে বিএনপি নির্বাচিত হয়ে সরকার গঠন করলে ওয়াকারকে তার পুরো টার্ম কমপ্লিট করতে দেওয়া হবে, অর্থাৎ জুন 2027 পর্যন্ত তিনি সেনাপ্রধানের দায়িত্ব পালন করতে পারবেন। বিএনপির পক্ষ থেকে এই আশ্বাস দেয়া হলেও যারা জেনারেল ওয়াকারকে চেনেন তারা একটু কনফিউশনে আছেন, কারণ জেনারেল ওয়াকার তিনি কথা রাখতে জানেন না এবং তিনি যা বলেন তিনি সেটা করেন না। এবং তিনি 2024 সালের আগস্ট মাসে আমরা দেখেছি যে কেমন ভাবে শেখ হাসিনাকে তিনি বিভ্রান্ত করেছেন। তিনি দায়িত্ব নিয়েছেন আন্দোলন কন্ট্রোল করবেন, মব কন্ট্রোল করবেন, কিন্তু বাস্তবতায় দেখা গেছে যে সে মবের পক্ষে, ডিপ স্টেটের পক্ষে, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে কাজ করছেন। সুতরাং ওয়াকারের কথায় আশ্বস্ত হয়ে যদি বিএনপি কোনো কিছু করে তাহলে কিন্তু পরে আবার আমাকে দোষ দিতে পারবেন না। আমি কিন্তু সতর্ক করে দিলাম, ওয়াকার ওয়াকারের সেনাবাহিনীর অনেকগুলো ক্যান্টনমেন্ট জামাতের পক্ষে কাজ করছে। ওয়াকার হা ভোটের পক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছে। আর বিএনপিকে সে যতই বলুক তার রাজনৈতিক অতীত কিন্তু বলে সে শিবির। এবং 5 তারিখ ওয়াশিংটনে ক্রিটিক্যাল মিনারেলস মিনিস্টেরিয়ালের একটা বৈঠক ছিল। সেই বৈঠকে জয়শঙ্কর উপস্থিত হয়েছিলেন, আমাদের বিদেশমন্ত্রী। সেখানে বৈঠক হয়েছে। বৈঠক হওয়ার পরেতে একটা বিশেষ এগ্রিমেন্ট হয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ায় বিভিন্ন অশান্ত যে সমস্ত দেশগুলো রয়েছে সেই সমস্ত দেশগুলো নিয়ে ভারতের সঙ্গে ইউনাইটেড স্টেটসের একটা এগ্রিমেন্ট হয়েছে। সেই এগ্রিমেন্টটার নাম হচ্ছে কমন ইন্টারেস্ট ইন সাউথ এশিয়া, সেন্ট্রাল এশিয়া, কোয়াড, বে অফ বেঙ্গল, ইন্দো প্যাসিফিক এগ্রিমেন্ট 2026। এই এগ্রিমেন্টটা আজকে সকালবেলা হয়েছে এবং সেখানে সবার সামনে এই এগ্রিমেন্টটা পড়া হয়েছে যৌথ বিবৃতির মাধ্যমে। তার আগে একটু বলে নেওয়া ভালো, গতকালকে 4 তারিখ ছিল। 4 তারিখ আমরা সন্ধ্যের দিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মার্কো রুবিও টেলিফোনে প্রায় 16 মিনিট কথা হয়। 16 মিনিট কথা বলার পর মার্কো রুবিও শেখ হাসিনাকে জানিয়েছেন যে বাংলাদেশে দৃঢ় গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার রক্ষা কাজ করার অঙ্গীকার ওয়াশিংটন এবং পরবর্তী যে সরকার আসবে সেই সরকার অভিন্ন চুক্তিতে অভিন্নভাবে কাজ করবে এবং দীর্ঘদিন ধরে কাজ করবে। এই যে কথাটা হয়, এই কথার বাইরে আরো অনেক কিছু কথাবার্তা হয়েছে, সেগুলো আমরা জানতে পারিনি, কিন্তু এই কথাটুকু আমরা জানতে পেরেছি। তারপর আজকে যখন বৈঠক, যখন যৌথ বিবৃতি যখন শুরু হয়, তখন প্রথমেই বলতে শুরু করেন মার্কো রুবিও। প্রথমে বলতে শুরু করেন জয়শঙ্করজি বলেন যে সেগমেন্ট 1-এ তার যে চুক্তি হয়েছে তার সেগমেন্ট 1-এ লেখা হয়েছে, মানে স্ট্র্যাটেজিক আকাশ এবং সমুদ্র পথে ইন্টারন্যাশনাল টেরোরিজম
ক্রস বর্ডার টেরোরিজম, অর্থায়ন, এই সমস্ত হলে সার্জিক্যাল স্ট্রাইক করা যেতে পারে, ভারত করতে পারে, ইউএসও করতে পারে। যদি ভারত চায় ইউএসও ওখানে করতে পারে। এখন এই যে আমাদের এখানে মায়ানমার, কাম্বোডিয়া, এই বিভিন্ন দেশে ছোটখাটো গন্ডগোলগুলো হচ্ছে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর সঙ্গে, সেই রাষ্ট্রগুলোর উপরেতে নজরদারি করার জন্য এই এগ্রিমেন্টটা করা হয়েছে, যেখানে ভারতকে দক্ষিণ পূর্ব এশিয়ার দায়িত্ব দিয়েছে ইউনাইটেড স্টেটস। এরপর জয়শঙ্কর বক্তব্য এ নিয়ে শেষ করার আগে তিনি আবার বলেন যে এখানে উপস্থিত 55টি দেশের আমাদের প্রতিনিধি আছেন, আমাদের ক্লোজ অ্যালাইজ রয়েছেন, যাদের সঙ্গে আমাদের এই সমস্ত চুক্তিভুক্তি বিভিন্ন হয়েছে ক্রিটিক্যাল মিনারেলস নিয়ে। আমরা আশা করব এই 55টি দেশ এই সময় এই এগ্রিমেন্টের সঙ্গে একমত হবেন এবং বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যে একটা অবৈধ সরকার যে নির্বাচনের চেষ্টা করছে, সেই নির্বাচনের পরিপ্রেক্ষিতে আমরা বলতে চাই যে এটা অবৈধ নির্বাচন এবং এই নির্বাচনে ভারত কোনো রকম সমর্থন করে না। এরপরে ইউএসের দিকে মার্কো রুবিওর দিকে তাকালে মার্কো রুবিও বলেন না, ভারত এই সমর্থন করে না। ভারত যেটা করে সেটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে কাজ করে। ভারতবর্ষ বৃহৎ গণতান্ত্রিক দেশ, আমরা সেটা মানি। আর এই অবৈধ সরকার যেভাবে একটা নির্বাচন এবং অন্যান্য কাজকর্ম করছে, খুন জখম, তারপরে রাহাজানি, তারপরে মামলা দেওয়া, অবৈধভাবে মামলা দেওয়া এবং দেশকে অস্থির করা, সেটা অবসান করতে হবে রীতিমতো। তারপরে মার্কো রুবিও বলেন ইন্দো প্যাসিফিক অঞ্চলে গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন এবং সকল ধরনের অর্থনৈতিক, সামাজিক কর্মকাণ্ড পূর্বের ন্যায় সর্বাত্মক সহযোগিতা, সমঝোতা এবং পারস্পরিক মর্যাদার ভিত্তিতে কাজ করবে। পরবর্তী সরকার মানে ঢাকা, বাংলাদেশের ঢাকা এবং ইউনাইটেড নেশন। কৌশলগত সিদ্ধান্ত বাস্তবায়ন চলমান থাকবে। প্রতি 3 মাস অন্তর এই এগ্রিমেন্ট, যেটা ইউএস এবং ভারতের সঙ্গে এগ্রিমেন্টটা হলো 2026, এই এগ্রিমেন্টটা চলমান থাকবে এবং 3 মাস অন্তর অন্তর এর রিভিউ হবে। এগ্রিমেন্টটা কি আবার বলে দিচ্ছি, কমন ইন্টারেস্ট ইন সাউথ এশিয়া, সেন্ট্রাল এশিয়া, কোয়াড, বে অফ বেঙ্গল, ইন্দো প্যাসিফিক এগ্রিমেন্ট 2026। এখন এই যে আপনার বিবৃতিটা হয়, এই যৌথ বিবৃতির মধ্যে কয়েকটা দেশ তারা হাত তোলে এবং নিজেদের সমর্থন জাহির করে এবং জয়শঙ্কর ও মার্কো রুবিও তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং বলেন এই অবস্থা, বাংলাদেশের যে অবস্থা, মায়ানমারের যে অবস্থা এবং এর যে কাম্বোডিয়ার যে অবস্থা, এইটা আমরা খুব তাড়াতাড়ি নিরসনে আমরা ব্যবস্থা নেব এবং পূর্বে যা হয়েছে, পূর্বে যে সরকার যা কিছু করেছে সেগুলোকে আমরা ধর্তব্যের মধ্যে ধরছি না। নতুন সকালে নতুন প্রতিজ্ঞার মাধ্যমে আমরা একটা নতুন পদক্ষেপ নিতে চলেছি। আশা করছি উপস্থিত 55টা আমাদের পার্টনার্স যারা রয়েছেন তারা আমাদেরকে সমর্থন করবেন। এছাড়া আমাদের যে সমস্ত ডিলগুলো হয়েছে ক্রিটিক্যাল মিনারেল নিয়ে, সেগুলো নিয়ে তো আমাদের চুক্তি আজকে হয়ে যাবে। এই চুক্তি যেটা হয়ে যাবে সেটা নিয়ে আমরা পরবর্তী ক্ষেত্রে আমরা আবার একটা জয়েন্ট প্রেস কনফারেন্স করব। তাহলে এখন বাংলাদেশের ব্যাপারটা কি হয়ে দাঁড়ালো যে ডক্টর জয়শঙ্কর এবং মার্কো রুবিও 55টা দেশের সামনে ইউনুসের জামা কাপড় সমস্ত খুলে দিলেন
এবং মার্কো রুবিও বিশেষ করে বাংলাদেশে যে অত্যাচার, হিন্দু নিধন এবং মামলাবাজ একটা সরকার চলছে এবং তারা অবৈধভাবে সমস্ত কাজকর্ম করছে এবং সংবিধানকে তারা নষ্টের চেষ্টা করছে, সেটাকে তারা কোনোভাবেই যুক্তরাষ্ট্র এবং ভারতবর্ষ কোনোভাবেই মেনে নেবে না। এইটা ভারতবর্ষ এবং যুক্তরাষ্ট্র সমবেতভাবে এটাকে প্রতিহত করার চেষ্টা করা হবে এবং যত শীঘ্র পারা যায় এই ব্যাপারে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে। আর যতই এই সমস্ত নির্বাচন করা হোক, এই নির্বাচন আন্তর্জাতিক স্তরে কোনো রকম মান্যতা পাবে না। ফলে এই যে ইউনূস সাহেব, আপনি যে সমস্ত নির্বাচনের কথা ভেবে আপনি এই সমস্ত কর্মকাণ্ড করছেন, আর যারা এই নির্বাচনের ঠেলায় যারা সমস্ত মাতামাতি করছে প্রধানমন্ত্রী হওয়ার জন্য, তারা কিন্তু কেউ হালে পানি পাবেন না। ফলে মানে ভারতবর্ষ এবং ইউএস তার পূর্বের জায়গা থেকে সরে এসছে এবং ভারতবর্ষ বরাবরই তার একই জায়গায় দাঁড়িয়ে আছে যে ওখানে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে। একটা গণতান্ত্রিক সরকার ওখানে প্রতিষ্ঠা হলে তবেই ভারতের সঙ্গে তাদের সম্পর্ক এবং ইউএসের সঙ্গে তাদের সম্পর্ক স্থাপিত হবে এবং সেটা চলমান থাকবে বলে এখানে যেটা পরিষ্কার বলে দেওয়া হয়েছে। এই যে সম্পর্ক যেটা পরবর্তী গণতান্ত্রিক নির্বাচন প্রতিষ্ঠিত হবে, সেই সরকারের সঙ্গে চলমান প্রক্রিয়া একটা চলতে থাকবে। পৃথিবী এখন অশান্ত। এই অশান্ত পৃথিবীতে শান্তি আনতে গেলে কড়া হাতে দমন করতে হবে যে সমস্ত অনিষ্টকারী দল, যে সমস্ত ব্যক্তি আছে, তাদের বিরুদ্ধে কড়া শাস্তি ব্যবস্থা করতে হবে। এটা আন্তর্জাতিক আইনেই আছে। এই আন্তর্জাতিক আইন যারা ভাঙবে তারা সমস্যার সম্মুখীন হবেন। পরবর্তী ক্ষেত্রে যে সরকার আসবে, সেই সরকার যা ব্যবস্থা নেবে তা সেটাই আমরা মেনে নেব। আপাতত এই হচ্ছে আজকে যা ডিসকাশন হয়েছে। তবে শেখ হাসিনার সঙ্গে মার্কো রুবিওর দীর্ঘ 16 মিনিটে কি কথা হয়েছে আমরা তো জানি না, কিন্তু ও যতটুকু শুনলাম ততটুকু আপনাদেরকে বললাম। যে কথাটা যেটা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের দৃঢ় গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার রক্ষা মানবাধিকার রক্ষা করে কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ এবং ওয়াশিংটন এবং ঢাকার মধ্যে এই প্রতিশ্রুতিবদ্ধ আমরা দুজনে রয়েছি। এই মর্মে একটি কথাবার্তা হয়েছে 16 মিনিটের। আর একটা খবর হচ্ছে, সেটা হচ্ছে মিয়ানমার এবং রাশিয়ার সঙ্গে 2030 পর্যন্ত একটা সামরিক চুক্তি হয়েছে। মিয়ানমার এবং রাশিয়ার মধ্যে একটা সামরিক চুক্তি হয়েছে। ফলে যারা এই খবরটা দিয়েছে, এই চুক্তিটা হচ্ছে গতকালকে তাস এবং RTV, তাস সংবাদ বা রাশিয়ান সংবাদ সংস্থা তাস এবং তাদের রাষ্ট্রীয় টেলিভিশন RTV এই খবরটা দিয়েছে। ফলে যারা এতদিন মনে করছেন আমেরিকাকে বাদ দিয়ে, ভারতকে বাদ দিয়ে তারা মায়ানমারের সঙ্গে কিছু কাজকর্ম করবেন, তাদের মুখে চুনকালি পড়ল। আর আপাতত দিকে দৃষ্টিতে মনে হচ্ছে একটা বড় কিছু ঘটতে যাচ্ছে খুব শিগগিরই। 12 তারিখে কে বিজয়ী হবেন, কে প্রধানমন্ত্রী হবেন, এই বিষয়গুলো নিয়ে জনসম্মুখে এক ধরনের আলোচনা হচ্ছে, দেশের বাইরে এক ধরনের আলোচনা হচ্ছে, আর পর্দার আড়ালে অন্য আলোচনা হচ্ছে। আপনি যদি জনসভার আকার আকৃতি দেখেন, তাহলে মনে হবে যে তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়ে গেছেন। প্রচুর লোক তার জনসভাতে। তাকে রাষ্ট্রীয় প্রোটোকলের পাশাপাশি তার দলের নিয়োজিত যে সকল সিকিউরিটি কর্মকর্তা রয়েছেন, অ্যাজ ইট ইজ প্রধানমন্ত্রীর যারা নিরাপত্তা রক্ষায় দায়িত্বরত থাকেন তাদেরকে, মানে SSF, স্পেশাল সিকিউরিটি ফোর্স। তো স্পেশাল সিকিউরিটি ফোর্সের আদলে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদেরকে নিয়ে CSF বা চেয়ারম্যান সিকিউরিটি ফোর্স, CSF তৈরি করা হয়েছে। এটা অনেক আগে বেগম জিয়ার আমলে তৈরি করা হয়েছিল, বাট এই জমানাতে তারেক রহমানের জন্য যেটা তৈরি করা হয়েছে সেটি
অনেক চৌকস, ভীষণ রকম চৌকস। দেখতে আপনি 19-20 মনে হবে না। সরকারের যে এসএসএফ ঠিক ওইরকম এসএসএফ, চোখে চশমা দিয়ে তারা গম্ভীর হয়ে দাঁড়িয়ে থাকে। আর এসএসএফ যেটি রিয়াকশন দেখায়নি কখনো, সেটা প্রেসিডেন্ট এরশাদের জমানা থেকে আমরা যে এসএসএফ দেখে আসছি, তারা রিয়াকশন দেখানোর পরিবর্তে এরকম একটা ভাব ধরে থাকে তাদের ধারে কাছে কেউ যেতে পারে না। শুধু এসএসএফ চোখ টিপ মারে, থানা পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাই সেই চোখের ইশারা অনুযায়ী কাজ করে ফেলে। আর শুধুমাত্র যদি আঙ্গুলি হেলন করে যে আপনি ওদিকে চলে যান, সঙ্গে সঙ্গে মানুষ সেখান থেকে চলে যায়। তো শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পরে এসএসএফ সম্পর্কে আসলে এ ধরনের কোনো ইতিবাচক আলোচনা করা হচ্ছে না, এবং ভবিষ্যতে যদি তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হন তাহলে এসএসএফের এই নামটি পরিবর্তন করতে হবে। এই কারণ হলো সেই এসএসএফ যে শেখ হাসিনাকে রক্ষা করেনি, করতে পারেনি, সেই এসএসএফ যাদেরকে পৃথিবীর সবচেয়ে সেরা মরণাস্ত্র দেওয়া হয়েছিল, তারা সেই অস্ত্র ফেলে তারপরে এসএসএফের পোশাক খুলে তারপরে দেয়াল টপকিয়ে তারা পালিয়ে গেছে। তারপর সেই অস্ত্র খোয়া গেছে, সেই অস্ত্র কাদের হাতে আছে এখন পর্যন্ত আমরা জানি না। ফলে যদি সেই একই নাম দিয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ নাম দিয়ে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী নিরাপত্তার জন্য সেই এসএসএফকে নিয়োগ করা হয়, এবং ভবিষ্যৎ প্রধানমন্ত্রী যদি সেই এসএসএফের উপর নির্ভরশীল থাকেন এবং তাদের হাতে যদি আবার নতুন কোনো অস্ত্র দেওয়া হয়, তাহলে জুলাই আগস্টের মতো কোনো বিপ্লব লাগবে না, তার অর্ধেক কোনো বিপ্লব এলেই সেই এসএসএফকে খুঁজে পাওয়া যাবে কি না সেটা দেখতে হবে। এবং এটা সেনাবাহিনীরই একটা নিয়ম আছে যে যখন একটি কোনো বাহিনী ফেল করে, কোনো একটি বাহিনীতে মিউটিনি হয়, বিদ্রোহ হয়, তখন সেই বাহিনীটিকে ডিজলভ করে দিতে হয়। তো সেক্ষেত্রে এসএসএফ যে বাহিনীটি, এটি ডিজলভ করতে হবে। এর কারণ হলো এটি মূলত শেখ হাসিনার পতনের পর এটির কোনো কার্যকারিতা নেই, এটি সফল হয়নি, এটি ব্যর্থ হয়েছে। আর এই বাহিনীর যারা সদস্য, তাদের অস্ত্র কোথায়, গুলি কোথায়, গোলাবারুদ কোথায়, এই বিষয়গুলো নিয়ে নিঃসন্দেহে কোর্ট মার্শাল হচ্ছে বা হবে, এতে কোনো সন্দেহ নাই। তো কাজেই তারেক রহমান সাহেবকে বা ভবিষ্যতের প্রধানমন্ত্রীকে নতুন একটি বাহিনী গঠন করতে হবে, বা তার জন্য অন্য একটা ভিন্ন নাম দিয়ে গঠন করতে হবে, এবং তার আগ পর্যন্ত তার সাথে যে সিএসএফ আছে, এই সিএসএফই হলো এখন রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন ব্যক্তিবর্গ। তারা তারেক রহমান সাহেবের অনুষ্ঠানে যাকে ইচ্ছে তাকে ধাক্কা দিচ্ছেন, তারা ইচ্ছা মতো দৌড়াচ্ছেন। প্রেসিডেন্ট জন কিম জেনে আছেন, প্রেসিডেন্ট তো নয়, উত্তর কোরিয়ার নেতা কিম, কিংবা গাদ্দাফির যে মেয়ে বডিগার্ড ছিলেন, যারা ছিলেন, ওই আদলে বিএনপির বেশ কিছু মহিলা বডিগার্ডও আনা হয়েছে। তারা জাইমা রহমানের সঙ্গে যাচ্ছেন, তারা তারেক রহমান সাহেবের স্ত্রীর নিরাপত্তা বিধান করছেন, ওই চোখে চশমা পরে অ্যাজ ইট ইজ। আপনি পোশাক আশাক সব কিছু আপনি যদি দেখেন, তাহলে তাদেরকে দেখলে আপনার সেই মুয়াম্মার গাদ্দাফির যে লেডি গার্ড তাদের মতোই মনে হবে। তো এই দৃশ্যমান যে বিষয়বস্তু, সেগুলোকে অনুমান করলে আমরা বলতে পারি যে পর্দার আড়ালে বা পর্দার পেছনে যাই ঘটুক না কেন, পর্দার সামনে রঙ্গমঞ্চে আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়ে গেছেন। তো একটা কথা আছে, খেলা আভি বাকি হায়, খেলা আভি বাকি হায়, এখনো খেলা বাকি আছে। নির্বাচনের যে 4-5 দিন সময় আছে, 4-5 দিনে অনেক কিছু ঘটে যেতে পারে। তো সেক্ষেত্রে ধরুন তারেক রহমান সাহেবের প্রধানমন্ত্রী হওয়াটা কতটা জরুরি, এটা প্রথমে বলে নেই। এর কারণ হলো, যদি তিনি প্রধানমন্ত্রী না হন, বিরোধী দলীয় নেতা হন, কোনো কারণে যদি অন্য প্রাকৃতিক কোনো ঘটনা ঘটে, প্রকৃতিগত কোনো ঘটনা ঘটে, তাহলে বিএনপি যে রাজনীতি এবং তারেক রহমান সাহেবের রাজনীতি একেবারে শেষ। এবং তিনি ইংল্যান্ডে যেতে পারবেন না, বাংলাদেশে রাজনীতি করবেন খোলামেলাভাবে, ওই পরিস্থিতিতে এটি সম্ভব হবে না। এবং এখন যারা তাকে মই দিয়ে গাছের উপরে উঠিয়ে দিয়েছে,
এবং তিনি যেভাবে হেলিকপ্টারে ঘুরে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী রূপে, যেভাবে তিনি বুলেট প্রুফ গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন, এবং সেই এরশাদের মতো বা ইভেন তার পিতার মতো, তিনি যেখানে হেলিকপ্টারে যাবেন সেই হেলিকপ্টারে নামবেন ফরিদপুর, ফরিদপুর থেকে ধরুন বরিশাল যাবেন, বা বরিশালে নামবেন, বরিশাল থেকে ফরিদপুরে যাবেন। তো সেখানে তিনি জনসভা করছেন, আর তার যে বুলেট প্রুফ গাড়ি, তার যে লটবহর, সব কিছু আবার তিনি ফরিদপুরে পৌঁছার আগেই সেখানে তার জন্য পৌঁছে গিয়েছে। কখনো 2 সেট থাকে, কখনো 3 সেট থাকে। তো এই জিনিসগুলো করা হচ্ছে এখন অতীতের মতন করে। তো এটা যদি তার কোনো রকম আজকের যে মহড়া, এই মহড়া অনুযায়ী প্রধানমন্ত্রী না হওয়া হয়, এই মহড়া অনুযায়ী যদি তার ইলেকশনে জয়লাভ নিশ্চিত না হয়, এই মহড়া অনুযায়ী যদি ইলেকশনটা কাঙ্ক্ষিত সময় না হয়, তিনি যে জায়গাতে উঠেছেন সেই জায়গা থেকে নামতে বাধ্য হবেন। কিন্তু নামাটা তার জন্য এত সহজ হবে না, এর কারণ হলো মই তো সরিয়ে নেওয়া হয়েছে। আবার তিনি যেভাবে ইংল্যান্ড থেকে চলে এসেছেন সব কিছু বাদ দিয়ে, পত্রিকায় দেখা গেল যে তিনি যে বাড়িতে থাকতেন